আসসালামু আলাইকুম স্যার। যদি একবারে বলি সেটা হলো ওই প্রশ্নটা থেকে কোনো একটা প্রশ্ন পেয়েই যাবেন। পেশাগত জনসাধারণের প্রতি একজন আইনজীবীর দায়-দায়িত্ব, আইনজীবীর প্রতি দায়-দায়িত্ব, মক্কেলের প্রতি দায়-দায়িত্ব, কর্তব্য আলোচনা করুন। এই প্রশ্নটা খুব বেশি আসে এবং প্রবলেমেটিক প্রশ্ন থাকলে এখান থেকে প্রশ্ন হবে। আমার কাছে মনে হয় যে ওই একটা প্রশ্ন যদি সঠিকভাবে কেউ পড়ে ফেলে তাহলে ওখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। আমরা প্রশ্ন অলরেডি আলোচনা বলেছি। এখান থেকে আমি সকালবেলা আমি সবসময় আপনাদের পড়াগুলো নিয়ে কি প্রশ্ন থাকে, কি প্রশ্ন এসে, কি প্রশ্ন আসার সম্ভাবনা ধরে ওই একটা বারে সুযোগ পাই। আমি একেবারে খুব ভোরে ঘুম থেকে উঠি, সবকিছু কমায় দিয়েছে, রাত বেশি জাগি না, সমস্ত কাজকর্ম রাত্রে অফ, একেবারে ভোরে উঠে তখন থেকে আমার কাজকর্ম শুরু হয়। ওখান থেকে আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বার কাউন্সিলের ভূমিকা কি, এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে কথাটা বললাম যে আইনজীবীর প্রতি মক্কেলের, জনসাধারণ এবং একজন আইনজীবীর যে দায়িত্ব, কর্তব্য বা শিষ্টাচার, এই দুটো প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হলো বাংলাদেশ বার কাউন্সিল কি, বাংলাদেশ বার কাউন্সিলের বৈশিষ্ট্য বা বাংলাদেশ বার কাউন্সিলের গঠন কার্যাবলী আলোচনা করুন। চতুর্থ নম্বর প্রশ্ন হলো ট্রাইব্যুনাল থেকে গত বছর প্রশ্ন করেছে, তারপরেও অন্যভাবে প্রশ্ন আসতে পারে, যেমন ট্রাইব্যুনালে পেশাগত অসদাচরণের জন্য কি কি শাস্তি দিতে পারে, এরকম প্রশ্ন হতে পারে। গত বছর ছিল বাংলাদেশ বার কাউন্সিলের গঠন কার্যাবলী, সেই প্রশ্নটা ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন রেগুলার প্রশ্ন করে, বা বাংলাদেশ বার কাউন্সিল কোনো আইনজীবীর বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, একই প্রশ্ন। এরপর আমরা আরো কিছু প্রশ্ন কথা বলেছিলাম যে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির গঠন এবং কার্যাবলী, ওনারা কি কি কাজ করে, একটা প্রশ্ন করলেই অধিকাংশ প্রশ্ন আমাদের সমাপ্ত হয়ে যায়। ঠিক ওই প্রশ্নটাকে বিভিন্ন টাইপের প্রশ্ন করতে পারে, যে কথা বলছি যে পেশাগত আশাটা একটা আইনজীবীদের আইনজীবীদের পেশাগত দক্ষতা, সম্মান এবং শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ বার কাউন্সিল কি কি ভূমিকা পালন করে, ওই প্রশ্নটাকে একটু ভিন্ন ভাবে বলতে পারে যে বাংলাদেশ বার কাউন্সিল হচ্ছে আইনজীবীদের অভিভাবক বলা হয়, আইনজীবী সম্প্রদায়ের অভিভাবক বলা হয়, আলোচনা করুন। তাহলে আপনি যদি বাংলাদেশ বার কাউন্সিলের এই যে দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ বার কাউন্সিলের যে ভূমিকা, সেটা যদি আপনি বলেন তাহলে ওই প্রশ্নটারই উত্তর হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী সম্প্রদায়ের যে অভিভাবক বলা হয়। কেন অভিভাবক বলা হয়? ওই কারণগুলোতেই অভিভাবক বলা হয়। তাহলে এর বাইরে আমার কাছে প্রশ্ন আসার মতন জায়গা নেই, একেবারে ক্লিয়ার। আমি আবারও বলছি, প্রশ্নগুলো এখান থেকে এর বাইরে কোনো প্রশ্ন নেই। আমি আশা করি আপনারা সবগুলোই পড়েছেন। বাংলাদেশ বার কাউন্সিল কি, বাংলাদেশ বার কাউন্সিলের গঠন কার্যাবলী আলোচনা করুন। একই সাথে ওই প্রশ্নটাকে একটু ভিন্ন ভাবে বলে দিতে পারে, বাংলাদেশ বার কাউন্সিলের প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা করুন। যখন আপনি কার্যাবলী আলোচনা করবেন তখন বৈশিষ্ট্য ওখান থেকে লিখতে পারবেন। বাংলাদেশ বার কাউন্সিল একটা নিয়ন্ত্রিত সংস্থা, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা নেয়, বাংলাদেশ বার কাউন্সিল এই করে সেই করে, এগুলো দিয়ে দিবেন। ওই একই সাথে বাংলাদেশ বার কাউন্সিলের যখন গঠন করবেন, তখন গঠনটা কার্যাবলী করবেন, তখন আপনার বার কাউন্সিল ট্রাইব্যুনালের যে গঠিত হয় মোট 15 জন সদস্য সংখ্যা, ওখান থেকে ছোট করে প্রশ্ন দিয়ে দিতে পারে বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যানের, যিনি চেয়ারম্যান, তার গঠন এবং কার্যাবলী, তার ক্ষমতা এবং কার্যাবলী ব্যাখ্যা করুন। যেভাবেই প্রশ্ন করুন না কেন, প্রশ্নের উত্তর সেম। যখন আপনি বার কাউন্সিলের গঠন করবেন তখন বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়, সর্বনাশ, শুক্রবারে তো বাসায় থাকতে হয়, বা এনরোলমেন্ট কমিটি কিভাবে গঠিত হয়, এর কার্যাবলী কি, এনরোলমেন্ট কমিটি কয়টা ভাবে কয়জন নিয়ে গঠিত হয়, সেখান থেকে আমাদের প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন আমরা পড়েছিলাম, বা আমরা আর একটা প্রশ্ন আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলকে যে আইনজীবীদের অভিভাবক বলা হয়, বা বাংলাদেশ বার কাউন্সিল পেশাগত দক্ষতা, সম্মান, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের আইনের বিধিবিধানের সম্পর্কে
আপনি কি জানেন, এরকম একটা প্রশ্ন করতে পারে। তো আর ওই ট্রাইব্যুনাল থেকে প্রত্যেক বছরই প্রশ্ন করে, কোনো না কোনো ভাবে ঘুরা পিছায়া ট্রাইব্যুনাল থেকে প্রশ্ন করে। আর যে জায়গা থেকে প্রশ্ন করছে সেটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলের একটা প্রশ্ন আগে আসতো, এখন আসে না। সেটা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য আলোচনা করুন। বাংলাদেশ বার কাউন্সিল বার অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য এটা আপনাকে মুখস্থ করার দরকার নাই, এটা নিজে নিজে একটু ভাবলেই আপনি অ্যান্সার করতে পারবেন। বাংলাদেশ বার কাউন্সিল কিভাবে গঠিত হয়, বাংলাদেশ বার অ্যাসোসিয়েশন কিভাবে গঠিত হয়, বাংলাদেশ বার কাউন্সিল কি, বাংলাদেশ বার অ্যাসোসিয়েশন কয়টা আছে। বাংলাদেশ বার কাউন্সিল হচ্ছে একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, অথবা অথচ বার অ্যাসোসিয়েশন একটা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কিন্তু না। প্রত্যেকটি বার কাউন্সিলের সদস্য সংখ্যা থাকে মাত্র 15 জন, আর বার অ্যাসোসিয়েশনে ভিন্ন ভিন্ন সংখ্যা থাকে। যেমন এখন ম্যানেজমেন্ট কমিটি বা আমাদের ঢাকা বারের কথা যদি বলি, মোট 25 জন সদস্য সংখ্যা রয়েছে, 25 জন ঢাকা বার। বাংলাদেশের বা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বার হচ্ছে ঢাকা বার, ঢাকা বার অ্যাসোসিয়েশন এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বার। এত আইনজীবী কোনো বারে নাই এশিয়ার মধ্যে। তো এই ধরনের প্রশ্নগুলোই আমাদের প্রশ্ন থাকবে এবং একেবারে বারবার বলছি একবারে কমন পেয়ে যাবে। আর যেই প্রশ্ন থেকে প্রশ্ন আমি বলেছি যে আপনি একটু দেখবেন যে একজন আইনজীবী একজন মানে প্রফেশনাল ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এথিক্স যে প্রশ্নগুলো আছে একজন আইনজীবীর প্রতি, মক্কেলের, জনসাধারণের প্রতি এবং অন্যান্য ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার কথা বলেছিলাম। এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন করে, যেই প্রশ্ন নিয়ে আমি সবচেয়ে বেশি বলছিলাম যে এগুলো তো আপনারা পড়বেন, দেখবেন একটা প্রবলেম নিয়ে বারবার কিছু প্রবলেমেটিক প্রশ্ন হচ্ছে, যেইগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে প্রথম কথায় সেই দিন আমাদের একটা কথা বলেছিল, আমার কাছে এগুলো মনে থাকে অবশ্য আমার, সেটা হচ্ছে আমাদের এই সৌরভ ভাই একটা কথা বলেছিল যে ভাইয়া বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবীরা যে যে কাজটাই করুক না কেন, যে কাজটাই অবৈধ, যে কাজটাই করুক না কেন, প্রথম ঘটনায় কিন্তু ঘটায় ফেলতেছে যে তারা আইনজীবী নিজেদের ব্যক্তিগত পেশাগত মান মর্যাদা কিন্তু নষ্ট করে ফেলতেছে। কারণ তাহলে উনি একটা সুন্দর কথা বলেছেন যে পেশাগত মান মর্যাদা কিন্তু নষ্ট করে ফেলতেছে যেটাই করুক। একজন অ্যাডভোকেট যদি মানে অ্যাড দেন, একজন অ্যাডভোকেট যদি বিচারকের খাস কামরায় যান, একজন অ্যাডভোকেট যদি আপনার বিচারককে ঘুষ প্রদানের জন্য মক্কেলের কাছ থেকে টাকা নেন, একজন অ্যাডভোকেট যদি ক্লার্ক নিয়োগ করেন, এই সবগুলোই কিন্তু অধ্যায় 1-এর বিধি 138 লঙ্ঘন সবসময় করছে। একই কি আইনজীবী হিসেবে নিজের ব্যক্তিগত এবং পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখা প্রত্যেক আইনজীবীর একান্ত দায়িত্ব, কিন্তু সেটা না করে সে কি করছে, ক্লার্ক নিয়োগ দিচ্ছে। যে কথা আমাদের যে সৌরভ ভাই বলেছিলেন, কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশ কিছুদিন আগে উনি বলেছিলেন। আমি প্রত্যেকটি যে যে কথাই বলে সেটা সাথে সাথে ছোট্ট করে নোট করে রাখি যে কি কথা বললো উনি, কথার গুরুত্ব কতটুকু। যদি গুরুত্ব থাকে পরবর্তীতে সেটা নিয়ে আমি দেখার চেষ্টা করি, আর যদি গুরুত্ব না থাকে তাহলে ওখানে কাটা পড়ে যায়, ওই কথা নিয়ে আমি কথার গুরুত্ব দিই না। আমি একজনের কাছ থেকে শিখেছি, আমি আমার সমস্ত কাজের রিপোর্টিং বা কাজের ধরন বা সিনিয়র যাই বলেন সবকিছু আমার দেখা হচ্ছে ব্যারিস্টার রশিদ আহমেদ। ব্যারিস্টার রশিদ আহমেদ হচ্ছে চিফ জাস্টিস রুহুল আমিন স্যারের ছেলে, সাবেক চিফ জাস্টিস রুহুল আমিন স্যারের ছেলে। ওনারা দুই ভাই ব্যারিস্টার, ব্যারিস্টার রশিদ আহমেদ এবং ব্যারিস্টার আশরাফুল আলম, ওনারা দুই ভাই। ওনাদের বাবা ছিলেন সাবেক চিফ জাস্টিস। তো ওনার কাছ থেকে একটা জিনিস শিখেছি, সেটা হলো ওনাকে আমি যত মেসেজই পাঠাই, এই করতেছি স্যার, ওই করতেছি, ওইটা করবো, সেটা করবো, ওইটা দেখেছি, সেটা দেখেছি, এই এই কাজ রেডি করেছি, ওনার যদি মন মধ্যে কোনো কিছু না হয় উনি কোনো রিপ্লাই দেয় না, কোনো রিপ্লাই দেয় না। তখন আমি বুঝে ফেলছি যে উনি ওনার এই কথাটা মন মতো হয় নাই বা ওনার এটা পছন্দ হয় নাই, উনি রিপ্লাই দেয় না, চুপ করে বসে থাকে, দেখে সিন করে, বাট কোনো রিপ্লাই নেই।
কিন্তু যদি ওনার কোনো কিছু মন মতে হয় বা ঠিক আছে এই হিসাব মতে হয়ে যায় বা ঠিক আছে, তাহলে উনি রিপ্লাই দেন। এবার ওই যে ওনার ওই বৈশিষ্ট্যটা, সেটা আমি অ্যাডাপ্ট করার চেষ্টা করছি, যে যে কথাই বলুক না কেন, যেটা আসলে কার্যকর সেটাকে নিচ্ছি, আর যেটা কার্যকর না সেটাকে ওইভাবেই ওখানে স্থল করে দিচ্ছি। তাহলে আপনাকে যে কোনো ধরনের প্রশ্নই আসুক না কেন, যেই প্রশ্নটাই আসুক কেন, অন্যান্য বিধি আপনি যুক্ত করবেন, হ্যাঁ এ কথা সত্য। যেমন যদি আমরা বলি যে দেখেন একজন আইনজীবী বিচারকের ঘুষ প্রদানের মাধ্যমে মক্কেলকে জামিন করিয়ে দিবেন আশা করিয়া মক্কেলের আত্মীয় নিকট হতে 40 লাখ টাকা 40,000 টাকা গ্রহণ করেছেন। এই প্রশ্নটা 2021 সালে, কিন্তু আদালত উক্ত মক্কেলের জামিনের আবেদন নামঞ্জুর করে আইনজীবী মক্কেল আত্মীয়কে আর কোনো টাকা ফেরত দেয় নাই। তথাকথিত মক্কেলের আত্মীয় সংশ্লিষ্ট বারের ব্যবস্থা গ্রহণের জন্য আপনার কাছে শোনাপূর্ণ হয়েছেন। আপনি কি করবেন? উক্ত আইনের বিধান উল্লেখ করে কর্তৃপক্ষের নিকট একটা দরখাস্ত লিখতে বলছে, দরখাস্ত প্রস্তুত করুন। তাহলে প্রথম কথা হলো, আমরা এই আইনজীবী কি করেছে, এই আইনজীবী দা ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড ইথিক্স এর বা এই জায়গাতে আমাদের কি করেছে, অধ্যায় 1 নাম্বার বিধি, যে কথা আমরা বললাম আলুর মতো, যে আইনজীবী ব্যক্তিগত এবং পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ করে রাখার কথা, কিন্তু সেটা রাখেন নাই, তাই না? সে কি করলো? মিথ্যা কথা বলে টাকা নিল। আর যেটা লঙ্ঘন করেছে সেটা হলো লঙ্ঘন করেছে 2-8 2-8 2-8 হলো 2-10 স্যার 2-8 আইন ভঙ্গ পরামর্শ দিবেন না স্যার, সেটা লঙ্ঘন হয়েছে। জি এক্স্যাক্টলি 2-8, অর্থাৎ আইনজীবী তার মক্কেলকে আইন ভঙ্গ করার পরামর্শ দিয়েছেন এবং অসম্মানজনক তিনি অপরাধী হিসেবে আত্মপক্ষের সমর্থন সহায়তা করেছেন। অর্থাৎ উনি আইন ভঙ্গ করার জন্য বলেছেন যে আপনি কি করেছেন, ঘুষ দেওয়ার কথা, ঘুষ আইন ভঙ্গ করেছেন। আসে ঘুষ দেওয়া যায় না স্যার। তাহলে দেখেন দুইটা প্রশ্ন, দুইটা প্রবলেমেটিকের কথা বললাম, দুটাতেই কিন্তু 1 নাম্বার আদেশের 1 নাম্বার বিধি আপনি দিচ্ছেন প্রথম কথা। তাহলে একটা কিন্তু কমন কথা অধিকাংশ জায়গায় চলে আসতেছে, যে আপনি ওয়াকাবারটা করছেন, সেটা হচ্ছে আইনজীবীর যে পেশাগত মান মর্যাদা, আইনজীবী হিসাবে যে আপনি পেশাগত মান মর্যাদা বজায় রাখবেন, সেই পেশাগত মান মর্যাদা বজায় রাখেন না। এই ধরনের প্রশ্ন থেকে আমাদের প্রশ্ন বিভিন্ন সময় আসেন। যেমন আরেকটা প্রশ্ন এসেছিল, এই প্রশ্নটা খুব বেশি আসে, সেটা হচ্ছে, জি আবুল কালাম আতিক ভাই। জি ভাইয়া, 2-10টা এখানে কি আসবে না? সেটা আসবে না। 2-10 কি আছে? 2-10 কি আছে? অতিরিক্ত পারিশ্রমিক গ্রহণ করবেন না। উনি তো ভাগাভাগি করারছে, উনি অতিরিক্ত পারিশ্রম না গ্রহণ করে। হ্যাঁ স্যার 2-10 আসবে না স্যার। উনি স্যার, তো 28 বছর বললো স্যার আইন ভঙ্গের পরামর্শ দিবেন না। হ্যাঁ আইন ভঙ্গের পরামর্শই তো উনি দিলেন, আইন ভঙ্গের পরামর্শ দিলেন না। আমাদের খরচাগুলো কোথায়, মানে এইগুলো তো সব করতে আমাদের ভুল হবে স্যার। এই জন্য স্যার ক্লিয়ার হওয়াটা ভালো, আলোচনার মধ্যে ক্লিয়ার হওয়াটা ভালো। যেমন জি 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 অবশ্যই অবশ্যই কথা বলবেন, আলোচনার মধ্যেই সবকিছু উঠিয়ে আসে। হ্যাঁ এই প্রশ্নগুলো পড়ার সময় স্যার এই প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খায়। জি জি এখন আমার প্রশ্ন হচ্ছে মক্কেলকে বললো যে আমি বিচারককে ঘুষ দেবো, জামিন করে দেবো, আমাকে এত টাকা দেন। এখন বিচারককে ঘুষ দিবে কি দেবে না সেটা তো নিশ্চয়তা নাই, আর বিচারকের সঙ্গে কোনো কথাও বলেন নাই। এখানে আইন ভঙ্গ জিনিসটা কিভাবে মানে আসে, সেটা আমি বলতে পারছি কি যে প্রথম কথা হচ্ছে, এটাও তো আমরা নিশ্চিত অধিকাংশ জায়গায় এই ঘটনা ঘটে, যেহেতু সে টাকা ফেরত দিচ্ছে না, ঘুষের টাকা কিন্তু কখনো ফেরত হয় না। আচ্ছা আপনার তর্কের খাতিরে ঠিক আছে, আপনি সুন্দর কথা বলেছেন, তর্কের খাতিরে তাহলে আমরা এটাও তো বলতে পারি যে ঘুষ দিছে কিনা, ঘুষটা যে দেয় নাই সেটারই কি প্রমাণ রয়েছে, তাই না? ঠিক আছে আপনার
স্যার এখানে তো 2-8 পাশাপাশি স্যার 2-6টাও তো স্যার আসতে পারতো, কারণ স্যার ওই টাকাটা তো আর ফেরত দেয় নাই সে, তাইলে তো ওই ক্লায়েন্টের টাকার সাথে তার নিজের সম্পদকে মিলাই ফেললো স্যার, ক্লায়েন্টের সম্পত্তির সাথে। ক্লায়েন্টের সম্পদের সাথে মিলিয়ে ফেলা হচ্ছে শুধুমাত্র ওই যে ওই ক্ষেত্রে ব্যবহার করা হয় যে যেই জায়গাতে আপনি সম্পত্তি দেখবেন একেবারে ওই 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 প্রকারের প্রশ্নই আছে যে মানে নিলামে সম্পত্তি পারচেজ করেছে, অথবা সম্পত্তি নিলামে সে নিজেই কিনেছে, অথবা ওই সম্পত্তি নেওয়ার জন্য সে কন্ট্রাক্ট করেছে, এই ধরনের প্রশ্ন দেখেন আছে। ঘুষের টাকা তো ফেরত হয় না। মানে এখন দেখেন একটা জিনিস কিন্তু ওই গত একটা ঠিক কথা বলেছেন যে আলোচনার মধ্যেই সবকিছু চলে আসে। গত কিছুদিন আগে ঢাকাতে আফতাবনগরে একটা জায়গা পেয়েছি, এই আফতাবনগরের জায়গা কিনবো আমরা 10 জন মিলে, কিনে ওখানে ফ্ল্যাট তৈরি করে আমরা যার যার মধ্যে বসবাস করি। তো ওই ফ্ল্যাটের যে রাস্তার জায়গা, সেই জায়গা ছিল 8 ফুট মানে রাস্তা। এখন এই রাস্তা 8 ফুট হলে কখনোই সিটি কর্পোরেশন আপনার 9 বেসমেন্ট সহ 9 প্লাস G+9 এর উপরে দেয় না, সর্বোচ্চ দিতে পারে তাও ঘুষমুষ দিয়ে G+9। আমি যখন আলোচনা করতেছিলাম যে ভাই আমি আপনাকে উনি চাইতেছিল, ওই ইঞ্জিনিয়ার সাহেব 12 লাখ টাকা চাইতেছিল যে ওই ঘুষ দিতে হবে। তা আমি বললাম যে ঠিক আছে, আপনার ঘুষ দিতে হবে, আপনার পারমিশন ঘুষ দেন না দেন যেভাবে পারেন আপনি আনলেন, কথা সত্য, কিন্তু আপনার টাকা তো এখন আলোচনা করি, টাকা তো আপনি বার্তা ওই 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 এত টাকা দিবেন। এখন দিতে যে আপনাকে বললো যে এটা তো G+9 দেওয়া যায় না, G+8 দেওয়া যায়। তো আমরা তো ভাই মানুষ 10 জন, প্রত্যেকজন একটা করে ফ্লোর নেবো, এই জন্যই তো আমাদের কেনা। এখন আপনি G+8 নিয়ে এসে বললেন যে দিল না, আবার আপনার ঘুষও তো কায়দা মতো দিয়ে দিয়েছেন, আপনাকে এই ঘুষটাকে ফেরত দিতে পারবেন? ওই ঘুষের টাকা আপনি ফেরত দিতে পারবেন কিনা যদি আপনাকে G+8 দেয়? কারণ G+8 তো আমার কাজ হবে না, আমি মানুষ হচ্ছে 10 জন, আপনি ফেরত দিতে পারবেন কিনা আমাকে এই কথাটা বলে। তখন বললো যে না, ঘুষের টাকা নিলে আমার তো ওখানে রেগুলার কাজ থাকে, আমি তো ওই ঘুষের টাকা ফেরত দিতে পারবো না। এখন কথার ওই যুক্তির খাতিরে আমরা বলতেছি, আইনজীবী যেহেতু টাকা দেয় নাই, তাহলে আইনজীবী হয়তো ঘুষ দিচ্ছে, টাকাটা ফেরত দিচ্ছে না। আচ্ছা, দ্বিতীয় তর্কের খাতিরে ওই প্রশ্নটাই যদি আমরা অন্যভাবে বলি যে যদি বিচারক ঘুষই খাইতো তাহলে জামিন কেন দিল না, নামঞ্জুর করলো কেন? ঘুষ খাওয়া কাজ তো আরো সহজ হয়, হ্যাঁ তাই না? তাহলে তো ঘুষ খায় নাই, আইনজীবী নিজেই ওটা পকেটে নিছে, সেটা আবুল কালাম আজাদ ভাই বলছে কথা, কিন্তু কোনটাই অগ্রাহ্য করা যাচ্ছে না, যাচ্ছে। সেক্ষেত্রে 2-10 দিয়ে যদি আপনি ওইটা ব্যাখ্যা করতে পারেন, আইনজীবীগণ মক্কেলের নিকট থেকে তার পারিশ্রমিক ফি ব্যতীত অন্য কোনো উৎকোষ গ্রহণ করতে পারবেন না। উনি তো ঘুষ নিচ্ছেন না, ঘুষ তো নেওয়া অন্যজনকে দিবেন, এই জন্য বলছে আইনজীবী তো নিচ্ছে না। ওইটাই হবে, হ্যাঁ আপনি যে বলছেন 6-8-8টাই হবে। দেখেন আইনজীবী কিন্তু নিজে ঘুষ নিচ্ছে না, যে আমাকে আমার পারিশ্রমিক ফি 10,000 টাকা, কিন্তু আমাকে দিতে হবে 40,000 টাকা, এই কথা কিন্তু আইনজীবী ওই প্রশ্নে বলে নাই। সে বলতেছে তাহলে ওনার পারিশ্রমিক ঠিকই রাখছে, কিন্তু আমি টাকাটা নিচ্ছি ঘুষ। জি স্যার, 10 হলো ব্যক্তিগত ফি না নিয়ে ঘুষ নিচ্ছে, আর 8 হচ্ছে গিয়ে আরেকজনকে দিবে, আদালতকে দিবে বলে সে আইন ভঙ্গ করছে, ঘুষের টাকা নিয়ে দিয়ে আমি নিজের পকেটে কিন্তু নেইনি, আমার পারিশ্রমিক ঠিকই আমি নিয়েছি, আমি মানুষকে ঘুষ দেবো এই জন্য টাকা নিয়েছি, তাহলে আমি পারিশ্রমিকের বেশি অতিরিক্ত কিন্তু উৎকোষ গ্রহণ করি নাই। যদি প্রশ্নটা বলতো যে আইনজীবী জামিনের কথা ছিল 50,000 টাকা, ঠিক আছে, পরবর্তীতে জামিনের যে পিটিশন বা জামিনের যে জামিননামা সেটা না ছেড়ে ক্লায়েন্টকে বাধ্য করে আরো 50,000 টাকা গ্রহণ করেন, যে আমার পরিশ্রম বেশি হয়েছে এই কথা বলে আরো 50,000 টাকা গ্রহণ করেন, তাহলে সে কি ভঙ্গ করেছে? তাহলে আপনি 2-10 সরাসরি মেরে দিতেন,
আমার কথা কি বোঝা গেছে আবুল কালাম আজাদ ভাই? স্যার ক্লিয়ার। এখন ধরেন আপনি যদি ব্যাখ্যা ওটাও করেন, এই প্রশ্নগুলো তো ছোট ছোট একটা প্রশ্ন, সেই প্রশ্নগুলোতে কিন্তু কিছু অংশ দেয় কিছু অংশ দেয় না। এখন যদি আপনি ভেবে বলেন যে আসলে আমরা ধরে নিয়েছি যে আইনজীবী ওই টাকাটা বিচারককে ঘুষ না দিয়ে সে নিজেই গ্রহণ করেছে তার পরিশ্রমের অতিরিক্ত হিসেবে, কারণ উনি যদি কোর্টকে ঘুষই দিত তাহলে কোর্ট নিশ্চিত জামিন দিত, তাহলে কিন্তু আপনি আবার ওই কথাটা লিখে দিতে পারেন। দ্যাটস ওয়াই আইনজীবী হিসেবে মক্কেলের কাজ হতে অতিরিক্ত উপযুক্ত পরিশ্রম ব্যতীত অতিরিক্ত কাজ গ্রহণ করতে পারেন না। 2 নাম্বার যে অধ্যায়, সেই 2 নাম্বার অধ্যায়ে 10 নাম্বার বিধি ভঙ্গ করেছেন। আবার 2 নাম্বার অধ্যায় স্যার, এখানে- স্যার, যদি আপনার 2 এর 6 মেরে দেন তাহলে আর কোনো কথাই না। জি ভাইয়া, 2 এর 8 যদি মেরে দেন। না স্যার, আপনি যেটা বললেন স্যার যে ক্লায়েন্টকে আইন ভঙ্গের পরামর্শ দেবে না 2-8, সেটা তো স্যার ঠিক আছে, কিন্তু সে যে আপনার নিজে 40,000 টাকা নিল, সেটা তো স্যার তার 10টাও তো স্যার ভায়োলেশন হচ্ছে, যে তার পারিশ্রমিকের বাইরে সে টাকা গ্রহণ করতেছে। সে তো ন্যায় নাই, সে তো বলতেছে না জামিন নিচ্ছি, আমি ঘুষের টাকা, যে কথা আপনাকে বললাম বারবার বলতেছি, ঘুষের টাকা তো আমি নেই নাই, ঘুষের টাকা উদ্ধার করতে পারতেছি না, আমি ফেরত দেবো কোথায়? জি স্যার, জি স্যার। আমার কথা বলে নাই, আমি তো ওই গল্পটাই আপনাদের সাথে বলি, ওই গল্পটাই বললাম যে আমি যখন আমি ঘুষ দিব, হ্যাঁ, অপরাধ তো ওখানেই। জি স্যার, জি স্যার। স্যার ওইটা হলো গিয়া 10-এ বলছে যে যদি আমি ঘোষ হিসেবে নেই আমার কথা বলে, আর 8-এ বলছে যে আরেকজনকে দিবে বলে সে সেটা নিয়েছে, এখানে আইন ভঙ্গ করেছে। An advocate professionally capacity shall not be advised to violation in law. This rule shall be applied advice giving the good faith. Good faith আপনাকে কাজ করতে হবে, কোনো রুল ভায়োলেশন করার কথা বলা যাবে না, যে ঘুষ দেন ঘুষ দেবো। ঘুষ নেওয়া যদিও ঠিক আছে, ধরেন দুটেই কিন্তু অপরাধ, ঘুষ দেওয়া ঘুষ নেওয়া দুটেই অপরাধ। ক্লিয়ার মেসেজ ভাই? আপনি যদি যেভাবেই এই প্রশ্নগুলোকে যেভাবে ব্যাখ্যা করতে যান, ব্যাখ্যা করতে পারবেন। হ্যাঁ, আমি তো বলছি যে এই প্রবলেমেটিক প্রশ্নগুলোতে আপনি যেভাবে নিয়ে যেতে চান, যদি আপনার যুক্তি ঠিক রাখতে পারেন তাহলে অ্যান্সার সঠিক। আপনি যদি ওইটাকে ব্যাখ্যা করতে চান যে আমি আসলে ধরে নিলাম আইনজীবী সাহেব নিজেই ওই টাকাটা পকেটে ঢুকাইছি মিথ্যা কথা বলে, তাহলে নিজের সম্পদের সাথে মক্কেলের টাকা আবার তাহলে 6 নাম্বারও দিতে পারেন, 2 এর 6। আইনজীবী হিসাবে নিজের আইনজীবী তার মক্কেলের কোন সম্পদ বা টাকার সাথে নিজের টাকা মিলিয়ে ফেলছে, তাই না? স্যার, জি স্যার আইন ভঙ্গ বলতে কোন আইনকে মেনশন করতেছে স্যার? পদ্ধতিগত যে আইনগুলো আছে সেগুলো, নাকি এই যে প্রফেশনাল ক্যাননস এন্ড এটুকেটি যেটা আছে সেগুলো? ইথিক্সে আছে সেটা, আমরা অন্য কোনো আইনের কথা বলছি না, কারণ হচ্ছে ইথিক্স যেটা আছে, হ্যাঁ, যে এখানে ঘুষ দেওয়া নেওয়া দুটোই একটা অপরাধ। জি স্যার। তাহলে তো স্যার আমার আর একটা প্রশ্ন জাগলো, তাহলে সেটা হচ্ছে যে এই 2 নম্বর অধ্যায়ের 8 নম্বর বিধি বাদ দিয়ে বাকি যে 41টা বিধি থাকতেছে, তো এইগুলো লঙ্ঘন করলেও তো 8 নম্বরটা আসতেছে, আমরা দিতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিতে পারতেছেন, আলুর মতো। হ্যাঁ দিতে পারতেছেন, অবশ্যই দিতে পারতেছেন, আলুর মতো একক 1 নম্বর আদেশের একও কিন্তু দিতে পারতেছেন। জি স্যার। সে কিন্তু ওটাও ভায়োলেশন করছে, প্রফেশনাল মান মর্যাদা কিছুই রাখে নাই। আইন ভঙ্গ করার নির্দেশ দেওয়া যাবে না। আইন ভঙ্গ করার নির্দেশ আরেক জায়গায় ব্যবহার করা হয়, সেটা হলো আইন ভঙ্গ করার নির্দেশের ব্যাপারে স্পষ্ট ভাষায়। ধরেন হচ্ছে যে আপনি যদি আমাদের কোরআনের আয়াতগুলো দেখেন, আমরা যারা মুসলিম আছি কোরআনের আয়াতগুলো দেখেন, যে দেখবেন আমি অনেকদিন যাবত প্রথম বাংলা, এদের বাংলা এত কঠিন, কোরআনের বাংলা, পরে আমি ইংলিশ বই কিনলাম, দা হোলি কোরআন আরবি টু ইংলিশ। তো ওখানে কিছু কিছু আবার ইংলিশ একটু সহজ আছে, একটু বোঝা যায়। তো সেই জায়গায় আমি দেখলাম যে ধরেন কথাবার্তা প্রায় সেম, বাট প্রত্যেক
কোরআনের প্রত্যেকটি আয়াত তৈরি হয়েছে নির্দিষ্ট ঘটনার কারণে। আপনাকে দেখে মনে হবে যে অধিকাংশই মনে হয় একেবারে একই বিষয় নিয়ে কথা বলছে, না, কিন্তু প্রত্যেকটির পিছনে ঘটনা নিয়ে তৈরি হয়েছে। এখন আমাদের যে ঘটনাগুলো তৈরি হয়েছে, যে কথা আমরা বলছি, যে ধরেন এই যে মক্কেলকে আইন ভঙ্গ করার নির্দেশ দিবেন না, বিশেষ করে এই এই উদাহরণটাই 2 নাম্বার অধ্যায় 8 নাম্বার বিধানটা হলো যখন সিভিল মামলা হয়, এই যে এই বিধানটা দেখবেন বিভিন্ন জায়গায় দেওয়া আছে, সেটাতে যখন সিভিল মামলা হয় তখন মক্কেলদেরকে বলে দেওয়া হয় যে তুমি আগে দখলে নিয়ে নাও, জোর করে হোক আর যেভাবে হোক দখলে নিয়ে নাও, জোর করেই করো, হ্যাঁ, বা সাক্ষীকে বাধ্য করো। যদিও ঠিক আছে, কথা দিয়ে আমাদেরকে বোঝানো হচ্ছে যে যে কোনো ধরনের আইন ভঙ্গ করার ক্ষেত্রে আমাদের একেবারে নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সিভিল মামলাতে যে ঘটনাগুলো আইনজীবীরা যে পরামর্শ দেয় যে দখল যার কাছে আছে তিনি আসলে সম্পত্তির ক্ষেত্রে টাইটেল বা ওনারশিপ প্রমাণ করাটা তার মানে একবারে সহজ হয়ে যায়। এই জন্য আইনজীবীরা যেন মক্কেলদেরকে পরামর্শ না দেয় যে তুমি আইন ভঙ্গ করে ওই জায়গাটাকে দখল করে নাও, বা ভয় ভীতি না দেখিয়ে যেন সাক্ষ্য প্রদান করতে বাধ্য না করা হয় মক্কেলের প্রতি, বা এই ধরনের যেন কোনো ধরনের অন্যায় বা আইন ভঙ্গ করার নির্দেশ না দেওয়া হয়। তারপরেও আপনি যেভাবে ব্যাখ্যা চালাইতে পারবেন, একেবারে যত রকম আইন ভঙ্গ আপনি যদি ব্যাখ্যা দিতে পারেন এটা আইন ভঙ্গ হয়েছে, এই যে আমাদের মক্কেলের প্রতি আচরণের মক্কেলদের প্রতি যে আমাদের প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এথিক্স আছে সেখানে, তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনি যুক্তি দেখালে কোনো সমস্যা নেই, আপনি মার্ক পাবেন। আমার কথা বুঝতে পেরেছেন? প্রবলেমেটিক প্রশ্নই তো আপনার যুক্তির উপর নির্ভর করবে। আইন তো এই জায়গায় খেলা, আপনি কিভাবে ব্যাখ্যা করছেন, অন্যজন কিভাবে ব্যাখ্যা করছে। আমাদের সাবেক একজন আইনজীবীর বই আপনাদের যখন আইনজীবী হবেন তখন আপনাদের প্রত্যেককে পরামর্শ দিচ্ছি ওই বইটা কেনার জন্য। তার ল অফ সিভিল প্রসিডিউর, প্রবীণ নিওয়াজি, 2200 টাকা দাম। দুইটা ভলিউম আছে, ভলিউম 1 এবং 2। উনি বাংলাদেশের একটা মামলায় শুধুমাত্র শ্যাল শব্দ দিয়ে 100 পেজের একটা দরখাস্ত দিয়েছিলেন, 100 পেজের ইন্টারন্যাশনাল কোর্টে। এই যে যখন আমাদের এই ওই যে কি যেন কি নিয়ে, অর্থাৎ ওই আমাদের গ্যাসের একটা কি কোম্পানি আছে, সেই কোম্পানির সাথে যে মামলাটা হয়েছিল সেখানে 100 পেজের শুধু শ্যাল নিয়ে শুধু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিল। অসাধারণ লেখনী। যাই হোক, দ্যাটস ওয়াই আপনি যেভাবে ব্যাখ্যা করবেন ইটস ওকে। তাহলে আমরা যে প্রশ্নগুলোর কথা বলছি এখানে আলোচনার বিষয়, আমরা প্রশ্ন তো অধিকাংশই মুখস্থ করেছি, যাকে প্রশ্ন করবো ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবেন বলে আমরা আশা করছি। তাহলে আইনজীবী যদি কোনো এই ধরনের প্রশ্ন যদি আসে, আইনজীবী যদি ঘুষ নেওয়ার চেষ্টা করে, ঘুষ দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আমাদের দুইটা বিধি দিবেন, 1-1, 1-8, এই দুইটা দেওয়ার চেষ্টা করবেন, আইন ভঙ্গ করার নির্দেশ দেওয়ার চেষ্টা করবেন। আর একই সাথে ক্লাব নিয়োগের একটা বিষয় আসে, যে কথা বলে ফৌজদারি মামলাগুলোতে খুব বেশি এই প্রবলেমটা আসে। বিভিন্ন জায়গায় দেখবেন এই প্রবলেমটা আমাদের খুব বেশি এসেছে, যে অধনস্থ মামলাগুলোকে, অধনস্থ আদালতের মামলাগুলোকে জমজমাট রাখার জন্য বিভিন্ন জায়গায়, রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে, বা হচ্ছে পুলিশ স্টেশনে, বিভিন্ন জায়গাতে কি হয়, এই সম্মানী ভাগ বন্টন করার জন্য, নিজেদের মধ্যে একটা ভাগ বন্টন করার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশের ক্ষেত্রে আমাদের দুইটা ইথিক্স, দুইটা বা তিনটা জায়গায় দিতে পারেন। নাম্বার 1 নাম্বার আদেশে রয়েছে যে কথা বললাম, 1-1 উনি কি করেছে, নিজের ইজ্জত, পেশাগত ইজ্জত নষ্ট করেছে। 3 নাম্বার হচ্ছে পেশা কাজের জন্য কোনো আইনজীবী অন্য কোনো ব্যক্তি বা দালাল নিয়োগ দিতে পারবে না। খুবই ইম্পর্টেন্ট এই ইটা। যে কয়েকটা আমরা যেগুলো প্রশ্ন এসেছে সেগুলো আলোচনা করলে ইনশাআল্লাহ আপনি প্রবলেমেটিক প্রশ্ন সবগুলোকে অ্যানসার করতে পারবেন। যে কোনো একটা বই থেকে আলোচনা করার চেষ্টা করবেন, ওই বানানগুলো একটু দেখবেন, তার ক্যানন অফ প্রফেশনাল কন্ডাক্ট। অনেক সময় বানান না দেখে আপনি মনে করছেন যে বানানটা আমার কাছে খুব সহজ, কিন্তু বানানটা দেখে দিবেন, কারণ বানানটা ভুল যেন না যায়।
বাংলাতে লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, দুটোই হবে, তবে আপনি বা ইংলিশে লেখার চেষ্টা করবেন, বিশেষ করে এইটা। তাহলে যদি কেউ দালাল নিয়োগ দেয় তাহলে 1 নাম্বার আদেশে সরি 1 নাম্বার অধ্যায়ের 1 নাম্বার বিধি লঙ্ঘন করেছে, 3 নাম্বার বিধিটাও লঙ্ঘন করেছে। কি লঙ্ঘন করেছে? পেশাগত কাজের জন্য কোনো দালাল নিয়োগ দিতে পারবে না। আর একটা বিধি লঙ্ঘন করেছে, সেটা হচ্ছে আইন সেবা যে ফি পেয়েছেন সেই ফি দালাল নিয়োগ দিলে তো তার সাথে তাকে টাকা কি করতে হবে, ভাগাভাগি করতে হবে, তাই না? দালাল যখন নিয়োগ দিচ্ছে, নিয়োগ মানে কি? নিয়োগ দেওয়া মানে তাকে পারিশ্রমিক দেওয়া, তাই না ভাইয়া? জি স্যার। তো তাহলে পারিশ্রমিক যখন দিচ্ছেন তখন আপনি ওই একের ওই আলুটা দিয়ে দিবেন, একের 1 দিবেন, একের 3 দিবেন এবং একের 8 দিবেন। ক্লিয়ার? তাহলে এইভাবেও যদি আমরা দেখি, দেখবেন যে অধিকাংশ বিধি আমাদের মুখস্থ হয়ে গেছে, যে আসলে কোথায় কি হচ্ছে। কেন এই প্রশ্নটা করতে বলেছি? এখনো ওখান থেকে প্রশ্ন এমনি স্বাভাবিকভাবে লিখতে বলতে পারে। দ্বিতীয় হচ্ছে এই যে প্রবলেমেটিক যে প্রশ্নগুলোর কথা আমরা বলছি, যেই জায়গায় আমাদের প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম গুলো থেকেও আমরা জেনে যেতে পারবো যে কোন কোন বিধি। দেখেন, আপনারা যদি না পড়তেন তাহলে এই প্রশ্ন আমার সাথে আলোচনাই করতে পারতেন না, যে কেন ভাইয়া 2 নাম্বার অধ্যায়ের 10 হবে না, কেন 8 হবে না, কেন 6 হবে না। আপনারা পড়েছেন বলে এই কথা বলতে পারছেন, এই জন্যই আমি ওইটা আপনাদেরকে পড়তে বলেছি। তাহলে এই যে যদি দালাল নিয়োগ দেওয়া হয়, সেটা বাস স্ট্যান্ডে হোক, কোর্টের মধ্যে হোক, রেল স্টেশনে হোক, পুলিশ স্টেশনে হোক, যেখানেই হোক না কেন, 3 এবং 8 ব্যবহার করবেন আর 1 ব্যবহার করবেন। 1 নাম্বার আদেশের 1 নাম্বার বিধি, 1 নাম্বার অধ্যায়ের 1 নাম্বার বিধি, 3 নাম্বার বিধি, অর্থাৎ অন্য কোনো কাউকে দালাল নিয়োগ করতে পারবে না এবং তার ফি ভাগাভাগি করতে পারবে না 8 নাম্বার বিধি অনুযায়ী। ঠিক আছে? জি স্যার। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আর যে কথা আমাদের সৌরভ ভাই বলল, সেটা হচ্ছে ওই যে সিটি, দেখবেন এখান থেকেও 2-3টা প্রশ্ন এসেছে, যে কোনো একটা আইন উপদেষ্টা আপনি কোনো ব্যাংকের বা কোনো প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠানের কি হয়েছে, আপনি ওই ওই সম্পত্তিটাকে নিলামে বিক্রি করার জন্য চাচ্ছেন, কিন্তু আপনি কি করেছেন, নিলামে বিক্রি করার জন্য নিজেই কিনে ফেলেছেন। অর্থাৎ নিজেই যদি এই সমস্ত কিনেন, এই ধরনের প্রশ্ন যদি হয়, তাহলে 2 নাম্বার মক্কেলের প্রতি আচরণ যেটা, অর্থাৎ 2 নাম্বার অধ্যায়ের যে কথা কিছুক্ষণ আগেই বললো, 6 নাম্বার বিধি অনুযায়ী মক্কেলের তার আইনজীবী তার মক্কেলের সম্পত্তি বা টাকার সাথে নিজের সম্পত্তি মিলাতে পারবে না। এইটা হচ্ছে একটা প্রবলেম। বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন সময় দিচ্ছে, অর্থাৎ আপনার নিজের সম্পদের সাথে মক্কেলের সম্পদের সাথে মিলাতে পারবেন না। সেটা সাধারণত দিচ্ছে হচ্ছে বিভিন্ন প্যানেল লয়ার, বিভিন্ন জায়গাতে আপনার এই কাজগুলো হচ্ছে। আচ্ছা, যাই হোক, একটা ছোট্ট একটা গল্প করি আপনার। আসসালামু আলাইকুম জি স্যার। ভাইয়া। এখানে স্যার অধ্যায় 2 এর এক নাম্বারটা হবে না স্যার? অধ্যায় 2 এর বিষয়বস্তু, জি বলেন স্যার 2 এর 1 তে স্যার এই যে বিষয় বস্তুতে যদি অধিকার বা স্বার্থ অর্জন করতে পারবে না, এই কথা হচ্ছে স্যার বলা আছে। অর্থাৎ কোনো আইনজীবী তার মক্কেলের সম্পত্তি কিংবা তার কোনো বিষয়বস্তু, কোনো অধিকার বা স্বার্থ অর্জন করতে পারবে না। ঠিক আছে, সেটাও আপনি যুক্তি হিসেবে ব্যবহার করতে পারবেন। an advocate shall not be acquire or interested adverse to the client property, কারণ সে ক্লায়েন্টের প্রপার্টিতেও সে কি করতেছে, ইন্টারেস্ট নিচ্ছে। এটা আপনি ব্যবহার করতে পারবেন যদি দিতে পারেন। ভাইয়া, অতিরিক্ত দিতে যে 2-3টা দিতে যে মিলে যাবে, কিন্তু 2-3টা দেওয়ার দরকার নাই, একটা অন্তত পক্ষে দিলেই আপনি বুঝতে পারবেন যে ঠিক আছে, উত্তর সঠিক। ওই একটার মধ্যে পড়ে যাবে। কম দেয় ভালো স্যার, কম দেওয়াই ভালো। বেশি একটার দিতে মধ্যে গিয়ে যেতে হয়। ভুল করলে আপনি একটা সমস্যা। অন্তত পক্ষে বলেন, একটা অপরাধ করলেই তো সে অপরাধ করেছে, জি স্যার। তাই না? আচ্ছা, 1 মিনিট 2 মিনিট একটা গল্প করি। আপনাদের এখান থেকে গত বছর প্রায় 7 থেকে 8 জন, সরি 9 জন অ্যাডভোকেট তৈরি হয়েছে এই আমাদের গ্রুপ থেকে। তার আগে মাত্র 6 জন ছিল। মানে আমার ওই 6 জন থেকেই শুরু, গত বছর 8 জন, এই বছর আমি আশাবাদী অনেক বেশি হবে। যাই হোক, এই 8 জনের মধ্যে আজকে একজন ফোন দিয়েছিল। সাধারণত 1 এবং 2 থেকে কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন আমি যতগুলো দেখতেছি, 1 এবং 2 থেকে কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন খুব বেশি আসতেছে। ক প্রশ্নটা 2005 সালে এসেছিল। ক একজন অ্যাডভোকেট একটি মামলার বাদী, খ পক্ষে নিযুক্ত হয়েছে। ওই মামলার গ অ্যাডভোকেট সাহেব তার শালক, মানে নিজের আত্মীয়।
আমাদের 2 নাম্বার অধ্যায় 3 নাম্বার বিধি বলছে মামলার প্রতিপক্ষের সাথে আইনজীবীর কোনো আত্মীয় সম্পর্ক থাকলে সেক্ষেত্রে মামলা গ্রহণের পূর্বে ওই আইনজীবী তার মক্কেলকে অবশ্যই অবগত করবেন। এই প্রবলেমটাও বিভিন্ন সময় আসে। সো আমি যত প্রবলেম দেখতেছি 2 অধ্যায়ের এবং 1 নাম্বার অধ্যায়ের এবং 2 নাম্বার অধ্যায়ের, সো এই প্রবলেমটাও হচ্ছে 2 নাম্বার অধ্যায়ের আপনার 3 নাম্বার বিধি। কোনো আইনজীবীর যদি আত্মীয় স্বজনের মোকদ্দমা হয় তাহলে আপনাকে জেনে দিতে হবে। আমাদের আর একটা প্রবলেম এসেছে, যেই প্রবলেমটা 2 নাম্বার অধ্যায়ের 5 নাম্বার বিধিতে উল্লেখ আছে, কি সেটা হচ্ছে একজন অ্যাডভোকেট তিনি ওই যে আইনজীবীর পারিশ্রমিক ফি বাবদ তার মক্কেলের সম্পত্তি ক্রয় বা বন্ধক রাখতে পারবেন না। একজন আইনজীবী টাকা পয়সা দিতে পারে না, এই জন্য কি করেছে, ওই সম্পত্তিটা সে বন্ধক রেখেছে। তাহলে দুইয়ের থেকে আমরা বেশ কিছু প্রবলেমেটিক প্রশ্ন পেয়ে গেলাম। সেটা হচ্ছে দুইয়ের 3-এ পাইলাম আত্মীয় স্বজন হইলে, 2-এর 4-এ পাইলাম বাদী বিবাদীর। একই সাথে এরকম প্রবলেমেটিক প্রশ্ন দিতে পারে, একই সাথে আপনার জুনিয়রকে দিয়ে বাদী মামলা পরিচালনা করছেন আর আপনি বিবাদীর মামলা পরিচালনা করছেন, তাহলে 2 নাম্বার অধ্যায়ের 4 নাম্বার বিধি অনুযায়ী একজন আইনজীবী বাদী বা বিবাদী উভয়ের প্রতিনিধিত্ব করতে পারে না। আপনি নিজে নিজে একই চেম্বারে দুইটা কাজ করছেন, এরকম করতে আপনি পারেন না। খুবই ইম্পর্টেন্ট। আমরা বারবার দেখছি যে যদি ঘুষ হয় সেক্ষেত্রে ঘুষের ব্যাপারটা আমরা বলছি যে অন্যায় একটা পরামর্শ দেওয়া, অর্থাৎ আইন ভঙ্গ করার নির্দেশ দেওয়া, সেক্ষেত্রে আইনজীবী আইন ভঙ্গ নির্দেশ দিতে পারে না। 2-8 বিধিটা খুবই ইম্পর্টেন্টের সাথে আমরা দেখছি। একই সাথে আইনজীবীর সাথে মক্কেলের ফি বা পারিশ্রমিক কখনো মিশানো যাবে না বা মক্কেলের নিকট অতিরিক্ত ফি নেওয়া যাবে না। 10 এবং 11 বিধি যেই প্রবলেমগুলো দেখছি সবগুলো আমরা দেখছি হচ্ছে এইগুলো থেকেই আসছে, বিভিন্ন সময় এইগুলো থেকে আসছে। শুধুমাত্র একটা প্রবলেমেটিক প্রশ্ন দেখতেছি 3 নাম্বার অধ্যায়ের 1 নাম্বার বিধি। 3 নাম্বার অধ্যায়ের 1 নাম্বার বিধি, একজন আইনজীবীর দায়িত্ব কর্তব্য হলো আদালতকে সম্মান প্রদর্শন করা এবং আদালতের প্রতি সম্মান দৃষ্টি দেওয়া। অর্থাৎ একটা প্রবলেমেটিক প্রশ্ন কয়েকবার এসেছে, 2023 সালেও এই প্রবলেমটা এসেছে। দেখবেন প্রবলেমেটিক প্রশ্নগুলো সব রিপিট হয়েছে, অধিকাংশ প্রবলেমেটিক প্রশ্নগুলো রিপিট হয়েছে। সুতরাং প্রবলেমেটিক প্রশ্ন যেগুলো আছে সেগুলোই যদি আপনি বারবার ট্রাই করেন আপনি ইনশাআল্লাহ কমন পেয়ে যাবেন। বাংলাদেশ বার কাউন্সিলের যেই সমস্ত প্রশ্নগুলোর কথা বলেছি প্রত্যেকটি প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন, আপনার লেখার মতো প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন। একটা প্রবলেমেটিক প্রশ্ন এসেছিল 2023 সালে বা 2003 সালে এসেছিল, জনাব ক একজন নিযুক্ত বাদী নিযুক্ত অ্যাডভোকেট, ওই মামলার বিবাদী পক্ষে নিযুক্ত হয়েছিল জনাব ক কর্তৃক বাদীর সাক্ষী জবানবন্দি গ্রহণের ক্ষেত্রে খ আপত্তি তোলে এবং ক কর্তৃক প্রশ্নটি অর্থাৎ লিডিং কোশ্চেন জনাব ক তীব্রভাবে আপত্তি তুলে খ এর জ্ঞান সম্পর্কে প্রশ্ন তুলে বসে। মানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং আদালত তাদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কথা কাটাকাটি এক পর্যায়ে ধস্তাধস্তিতে পরিণত হয়। প্রফেশনাল ইথিক্স কন্ডাক্টে কি ভায়োলেশন করেছে, নিজেরা মামলা করেছে, মারামারি করেছে। বা 23 সালে যে প্রশ্নটা এসেছিল, এক্স বাদী হয়ে মোকদ্দমা করেন, ওয়াই বিবাদীরা আইনজীবী মোকদ্দমা চলাকালীন সময় প্রকাশ্য তাদের মধ্যে তর্ক শুরু হয় এবং একে অপরের সাথে আক্রমণে লিপ্ত হয়। প্রফেশনাল ইথিক্স আইনজীবী মূল্যায়ন করুন। যে ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে সেই 1 নাম্বার বিধি মান মর্যাদা নষ্ট করেছে, 2 হচ্ছে 7 নাম্বার বিধি প্রতিপক্ষ বা অন্য আইনজীবীর সাথে সংঘাত এড়ানো কথা বলা হয়েছে, তাদের 7 জড়ায় ফেলছে। আর 3-এর একটা ব্যাপার আছে, একজন আইনজীবীর কর্তব্য হচ্ছে আদালতের প্রতি, আদালতের সামনে যেহেতু এই ধরনের কর্মকাণ্ড করেছে, দ্যাটস ওয়াই আপনি 3-এর 1 যুক্ত করতে পারেন, তবে 1-এর 7 দেওয়াই যথেষ্ট। এই প্রশ্নটা 3-4 বার এসেছে, 2005-এ এসেছে, 2023 সালে এসেছে, 2003 সালে এসেছে। এগুলো সব রিপিটেড প্রশ্ন। যেই প্রবলেমেটিক প্রশ্ন দেখবেন সেগুলো দেখবেন বিভিন্ন সময় একই প্রবলেমেটিক প্রশ্নগুলো এসেছে। আমরা যে চিন্তা ভাবনা করছি, আমরা যে কথা ভাবছি, মনে হয় যে কোথা থেকে কিভাবে প্রশ্ন আসে, এরকম মনে হয় আমাদের অজান্তেই কোনো কিছু আসবে। আসলে এরকম না। প্রবলেমেটিক প্রশ্নগুলো সবগুলো 1 অধ্যায় এবং 2 অধ্যায় থেকে আসতেছে। আমরা অধিকাংশ প্রশ্নই এখান থেকে পেয়েছি। আর বার কাউন্সিলে
শিমু ইসলাম হ্যান্ড রেজ করেছেন। শিমু ইসলাম তো না, আপনার নাম কি যেন? নজরুল ইসলাম। আমি একটু প্রবলেম করতে পারি? জি নজরুল ভাই। আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাচ্ছি স্যার, মনে করেন আদালতের মধ্যে হচ্ছে জজ সাহেবের সাথে আইনজীবীরা মারামারি করলো এখন বা তর্ক করলো, এখন যেটা এটা আমি 1 নাম্বার অধ্যায়ের 1 নাম্বার বিধি দিয়ে উত্তরটা দেই। 1 নাম্বার বিধি 1 নাম্বার দিবেন, 1-এর 7 দিবেন, তর্ক বিতর্ক ধস্তাধস্তি করতে পারবে না। মানে 1-এর 7টা যদি এই মুহূর্তে আমার মনে না থাকে, আমি যদি 1 দিয়ে দিই তাহলে কি হবে? কোনো সমস্যা নাই, ওটাও অ্যান্সার। জি স্যার। তবে 1-এর 7 যদি দিয়ে থাকেন একেবারে ডাইরেক্ট একেবারে মিটে যাবে। ওটা তো আলুর মতন, ঠিক আছে, ভালো বুদ্ধি। 1-এর 1 তো দিবেনই। স্যার আমি একটা প্রবলেম এটা পারতেছি না, বলবো কি? হ্যাঁ বলেন। একজন অ্যাডভোকেট একটি কোম্পানির রিটেইনার হিসাবে কাজ করার সময় ইহার একজন পরিচালক সম্পর্কে কিছু তথ্য অবগত হন। রিটেইনারশিপ হওয়ার পর তার প্রতিপক্ষ পরিচালকগণের পক্ষে তিনি অ্যাডভোকেট একটি মামলা পরিচালনা করেন। এটা কি পেশাগত অসদাচরণ বলে গণ্য হবে? এটা আপনি প্রশ্ন করেছেন আপা 2011 সালের একটা প্রশ্ন, 2 নম্বর অধ্যায় 2 নাম্বার বিধি সরাসরি লঙ্ঘন করেছে। উনি তো রক্ষা করে নাই। জি, আপনি প্রশ্নটা করেছেন 2 নাম্বার অধ্যায়ের, সরি 2011 সালের একটা প্রশ্ন, তাই না আপা? জি স্যার। আগে অর্থাৎ একজন আইনজীবী মামলা সম্পর্কে যাবতীয় বিষয় তাকে গোপন রাখতে হবে, গোপনীয় রক্ষা করতে হবে, কিন্তু না রেখে কি করেছে বলে দিছে। জি স্যার, রিটেইলার কোম্পানির রিটেইনার হিসাবে কাজ করার সময় ইহার একজন পরিচালক রিটেইনার কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ রিটেইনার? ওটা হচ্ছে প্যানেল লয়ার বা হচ্ছে আইন উপদেষ্টা, একজন আইনজীবী। বিভিন্ন একজন আইনজীবীকে বিভিন্ন নামে নাম ডাকা হয়, কখনো লয়ার হিসেবে ডাকা হয়, কখনো লার্নেড ডাকা হয়, কখনো আইনজীবী ডাকা হয়, কখনো কোম্পানির রিটাইলার হিসেবে, কখনো কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার, কত প্রকারের কোম্পানির লিগ্যাল ল অফিসার, কত রকম নাম যে আছে তার শেষ নাই। আর প্রশ্নগুলোর অ্যান্সার পারবেন তো? যে প্রশ্নগুলোর কথা প্রথমে এসে বললাম। জি স্যার, পারবো স্যার। এখন আজাদ ভাই, বার কাউন্সিল নিয়ে কোনো জায়গায় প্রবলেম ফেস করছেন কিনা? যে এই জায়গায় প্রবলেম, নট অনলি আজাদ ভাই, সবাইকেই বলছি যে এই জায়গায় আমি বার কাউন্সিল এত স্পষ্ট পড়া আমাদের আশা করি সমস্যা থাকার কথা না। তারপরেও কারণ কি কোনো প্রবলেম আছে যদি শেয়ার করেন তাহলে আমরা সেটা নিয়েও কথা বলবো। একজনকেও আমরা চাই না যে এখান থেকে রিটেন থেকে সেল করবে, একজনকেও আমরা চাই না ভাই। আমি বারবার একটা আমি একটু বলি স্যার। জি স্যার বলেন। বিগত কয়েক বছর থেকে স্যার ওই যে আপনার ওই মধ্যখান থেকে বা প্রথম থেকে বা মাঝখান থেকে ইংরেজি তুলে দিতেছে। যেমন 2023 সালে মনে হয় 12 বিধি 3 অধ্যায়ের না সরি 2 অধ্যায়ের 12 বিধিটা আছে না স্যার, ওখান থেকে লাস্টের ইংরেজি তুলে দিছে। জি স্যার। আর এবার 25 সালে ফির আবার 3 বিধির প্রথম যে বিধিটা স্যার তুলে দিছে স্যার। আমরা যারা একটু ইংরেজিতে দুর্বল স্যার তাদের পক্ষে একটু অসুবিধা স্যার, যে কোন মধ্য থেকে দিল না মাঝখান থেকে দিল না শেষ থেকে দিল, ওইটা একটু ধরতে সুবিধা, মানে একটু সমস্যা স্যার। আর যারা ইংরেজিতে ভালো তারা তো অর্থ করে বুঝতে পারে স্যার, এইটা আর কি। এখন কিছু কিছু ইংলিশ তাহলে দেখে ফেলতে হবে, এটা তো সমাধান। এখন ইংলিশ কোনটা থেকে যে দেয় সেটা তো বোঝা কঠিন ভাইয়া। তবে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে বার কাউন্সিলে ইংলিশ এবং বাংলার দুইটা প্রশ্ন হয়। যখন বাংলার মধ্যে ইংলিশ দিয়ে দিবে তখন ধরা কঠিন, কিন্তু ইংলিশ টু ইংলিশ বরাবর যখন দিয়ে দিবে ওই ইংলিশ প্রশ্নটাকে খেয়াল করার চেষ্টা করবে। আর যদি ইংলিশ পড়তে না পারেন তাহলে তো সেটার কোনো পরামর্শ নাই আমার কাছে। স্যার কয়েকটা যে বিধি
এগুলোকে বিধিও বলা যায়, ক্যাননও বলা যায় স্যার, যে ক্যানন নাম্বার অমুক। তো স্যার এটা স্যার কয়েকটা পড়লেই হয় স্যার, যেমন হচ্ছে যে 1 নাম্বারটা, তারপরে আছে ক্লায়েন্ট নট অ্যান অ্যাডভোকেট আর লিটিগেন্টস 7 ওই নাম্বারটা, প্রশ্নটা আছে, হ্যাঁ ওইটা বারবার আছে। তারপরে স্যার ওই যে 4 নাম্বারটা স্যার 2-4 নাম্বার, অ্যান অ্যাডভোকেট শ্যাল নট রিপ্রেজেন্ট দ্য কনফ্লিক্টিং ইন্টারেস্ট। ওই যে তারে যে প্রশ্নগুলো করলাম, যে প্রশ্নগুলো বললাম সেইগুলোই একটু ইংলিশ দেখলেই যথেষ্ট। জি স্যার, রাইট 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 স্যার। যেগুলো আমরা বললাম এতক্ষণ সেইগুলো একটু ইংলিশ দেখে রাখেন ভাইয়া, যে আসলে কি লেখা আছে ইংলিশ। বিশেষ করে অ্যাডভোকেট শ্যাল নট বি রিপ্রেজেন্টেড কনফ্লিক্টিং ইন্টারেস্ট, এটা বারবার আসে। কিছু ইংলিশ দেখে রাখেন অ্যাভয়েড করার জন্য। অ্যাভয়েড মানে রিস্কটাকে মিটিগেট করার জন্য। আমি আশা করি যে অত রিস্কে পড়বেন না বার কাউন্সিলিং এ। রিক্সে যেটা পড়বেন সেটা একেবারে সরাসরি বলে দিতেছি। রিক্সে যেটা পড়বেন, যদি আপনার দেওয়ানি কার্যবিধির অর্ডার থেকে প্রশ্ন করে খুব সহজেই আনসার করতে পারবেন, কিন্তু যদি স্পেসিফিক রিলিফ ট্যাক্স থেকে প্রবলেমেটিক প্রশ্ন করে সেগুলো অনেকেই খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। জি স্যার, টাফ হবে স্যার। প্রবলেমেটিক স্যার আমাদের যেভাবে এসআর টেসার পড়া আছে, আমার মনে হয় স্যার এসআর থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করা উচিত স্যার। হ্যাঁ, সেটা সেটা যাবে করা আছে ভাই। আমি তো এখানে সবার সবার ব্যালেন্স মেইনটেইন করে কথা বলছি। আপনার কাছে আপনি না আরো কিছু জন আছে যেখান থেকে প্রশ্ন করুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন, সেই বিষয়ে আমার ধারণা আছে। কিন্তু সবাইকে নিয়ে তো আমাদের খেলা। জি স্যার, তবে আমরা একজনা খারাপ করতে চাই না স্যার, ইনশাআল্লাহ। আপনি একজন পিতার কাছে, আপনি হয়তো পিতা না, অল্প বয়সে বিয়ে করছেন আপনি? জি স্যার। আপনি না, ওই যে এটা ওই যে অবিবাহিত পাওয়া গেছে। আচ্ছা, আপনার হয়তো বা বাচ্চা কাচ্চা নাই, কিন্তু অধিকাংশই আমাদের ছেলে মেয়ে যাই আছে সবাই সমান হয়। সুতরাং এই গ্রুপে আমার একেবারে যে একটু কম বুঝতেছে তার জন্য আমার এখন পর্যন্ত আজকেও 2 জন ছেলের সম্পর্কে বলেছি যে আমার 3 জন মানুষ গত বছর পিলিতে ফেল করে আমি খুব কষ্ট পেয়েছি। যদি একটু কম, বিশেষ করে আমাদের আশরাফ ভাই ছিল, আমি খুব কষ্ট পেয়েছি যে আশরাফ ভাই কোনোভাবে এত পরিশ্রম করেছে, গাড়িতে যাওয়ার সময় পর্যন্ত উনি শুনেছে। যাই হোক, সামহাউ কোনো একটা কারণে ওনার খারাপ হয়েছে। ওনার আরেকজন আমাদের এই গ্রুপটাকেই মেক করার জন্য বিভিন্ন সময় দায়িত্ব পালন করতো, ওনার নাম হচ্ছে আমাদের এর নাম রংপুরের রায়হান। হ্যাঁ, উনিও খারাপ করেছে। এই 2 জন। আরেকজন পড়া খুব কম করে, কিন্তু আমাকে এত পরিমাণ ফোন দিত যে কোনো পরামর্শ বা এইটা সেটা একেবারে ফোন দেয় না, খারাপই লাগে। ও লজ্জায় ফোন দেয় না। শাহাদত হোসেন, ঢাকায়। হ্যাঁ, উনি ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করেন। এই 3 জন আমাদের গ্রুপের একেবারে পাশের হার যদি চিন্তা করেন, 4-5 জন, 3 থেকে 4 থেকে 5 জন মনে হয় ফেল গেছেন, তাছাড়া বাকি সবগুলো কিন্তু ফিজিতে পাস করেছে। এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে এরকম অল্প লোকদের সবাই পাস করে কিনা, যেটাই